নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। তোমরা খবরে অবশ্যই দেখে নিয়েছো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তৃতীয় টার্মের জন্য শপথ বাক্য পাঠ করেছেন এবং এর সাথে সাথে তিনি জওহরলাল নেহরুর যে রেকর্ড সেটাও ছুঁয়ে ফেলেছেন। বিভিন্ন নিউজ চ্যানেলে নিউজ আর্টিকেলে যেটা খুব এক্সটেন্সিভলি কভার করা হচ্ছে যে বিজেপি বর্তমানে পূর্ণ বহুমত নিয়ে সরকারে আসেনি এবং তাকে একটা জোট সরকারের ওপরে ভরসা করতে হচ্ছে। জোট রাজনীতি পুনরায় ফিরে আসছে ভারতের রাজনীতিতে। বাই দা ওয়ে, জোট রাজনীতি কি এবং কিভাবে সরকার গঠন হয় সেই সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করেছি এই ভিডিওতে। তোমরা অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এই ভিডিওটা দেখে নিও যে নরেন্দ্র মোদী কিভাবে প্রধানমন্ত্রী হতে পারবেন। কিন্তু আজকের ভিডিওর টপিক একটু আলাদা। এখানে আমরা আলোচনা করব কয়েকটা জিনিস নিয়ে। প্রথম কথা, ভারতের জোট রাজনীতির ইতিহাস কি, আমাদের ভারতে এর আগে কি কখনো জোট সরকার গঠন হয়েছে এবং সেই জোট সরকার গঠন হলেও কিভাবে সেটা কাজ করেছে, সেটা প্রপার কাজ করতে পেরেছে কিনা। কারণ নিউজ আর্টিকেল দেখলেই একটা জিনিস খুব বেশি কভার করা হচ্ছে যে জোট সরকার বেশি দিন অব্দি চলতে পারে না, বেশি মেয়াদের হয় না এবং জোট সরকার প্রপার কাজ করতে পারে না, ভেঙে যায়। এটা কি আদৌ সঠিক, সত্যি কিনা সেটা বিচার করব। অতীতের যে জোট সরকারগুলো হয়েছে সেইগুলো সম্পর্কে বিশ্লেষণ করব এবং এর প্রভাব কি। অনেক জায়গাতে এটাও বলা হচ্ছে যে জোট সরকার সঠিকভাবে কাজ করতে পারে না, সেই সময় দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট বা অন্যান্য যে ডেভেলপমেন্ট গুলো সেটা ঠিকঠাক ভাবে হয় না। তো সেই সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও, তোমাদের অনেক কিছু জানার রয়েছে এখান থেকে। অবশ্যই এই ভিডিওটা পুরো দেখো এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এখানে একটা নিউজ আর্টিকেল রয়েছে, মোদি 3.0 অর্থাৎ নরেন্দ্র মোদীর যে তৃতীয় টার্ম তাতে ফরেন পলিসির ওপর কি প্রভাব পড়বে, অনেক ক্ষেত্রে দেখবে ইকোনমির ওপর কি প্রভাব পড়বে, এই বিভিন্ন রকমের নিউজ তোমরা দেখতে পাবে। ফার্স্ট অফ অল, কোয়ালিশন বা যেটা বাংলায় জোট বলা হয়, এটা অ্যাকচুয়ালি একটা ইংলিশ টার্ম যেটা হচ্ছে কোয়ালিশন। কোয়ালিশন একটা ল্যাটিন শব্দ যেটাতে এসছে কোয়ালিটিও থেকে। কোয়ালিটিও শব্দটার মানে হচ্ছে একত্রে বেড়ে ওঠা। কিন্তু আমাদের ভারতের রাজনীতিতে বা বিশেষত এই রাজনৈতিক ভাবে যে কোয়ালিশন শব্দটা ইউজ করা হয়, এটা একসাথে বেড়ে ওঠা না, বরঞ্চ একে অপরকে সাহায্য করা। খুব প্রপার যদি সেন্টেন্সে বলতে চাই আমি, এই শব্দটাই ইউজ করতে হবে। আগের দিনের এই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে সরকার গঠন করার জন্য একটা ম্যাজিক নাম্বার রয়েছে 272। এই 272 নাম্বার না পেলে কোনো রাজনৈতিক দল যদি 272 সিট না পায়, তাহলে তাকে অন্যান্য দলের সঙ্গে কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করতে হয়, তাকে বিভিন্ন দলের সঙ্গে জোট তৈরি করতে হয়। যেটা বর্তমানে 2024-এর ইলেকশনের পর বিজেপির সঙ্গে অন্যান্য পার্টি যোগ করে যে এনডিএ জোট রয়েছে, তারা একসাথে 272 সিট পার করতে পেরেছে বলে সরকার গঠন করছে। এর আগে যে দুটো ইলেকশন হয়েছিল, লোকসভা ইলেকশন যেখানে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী, সেখানে যদিও এনডিএ জোট ছিল কিন্তু সেই দুটো ক্ষেত্রেই বিজেপি যে একাই 272টা সিট পেয়ে মেজরিটি পার্টি ছিল, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে বিভিন্ন পার্টি একসাথে মিলে যেহেতু তাদের সাহায্যে, সেক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা হতে পারে। মেন যে সমস্যা প্রথমেই যেটা উঠে আসে সেটা হচ্ছে অন্যান্য পার্টিকে যেহেতু তুষ্ট করে চলতে হয়। যেহেতু আগের ক্ষেত্রে কি হয়েছিল, বিজেপিকে অন্য কোন দলকে কত সিট দিতে হবে, কত মন্ত্রিত্ব দিতে হবে এই সম্পর্কে ভাবতে হতো না, সেইগুলো এখন করতে হবে, অর্থাৎ মিলিয়ে মিশিয়ে চলতে হবে। সেই জিনিসটা প্রথমবার নরেন্দ্র মোদী ফেস করতে চলেছেন। কিন্তু আমাদের আজকের প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আমাদের স্বাধীনতার সময় থেকে যে সরকার গঠন হয়েছে তাতে কতবার কোয়ালিশন গভর্নমেন্ট বা জোট সরকার তৈরি হয়েছে। ভারত মাল্টি পার্টি সিস্টেম ফলো করে, অর্থাৎ এখানে দুটো পার্টি নেই। যেমন আমেরিকাতে দুটোই রাজনৈতিক দল রয়েছে, তাদের মধ্যে ইলেকশন হয় এবং একটা দল জয়লাভ করে, একটা দল হেরে যায়। কিন্তু আমাদের দেশে এইরকম সিস্টেম নেই। আমাদের এখানে রয়েছে মাল্টি পার্টি সিস্টেম, অর্থাৎ এখানে একাধিক দল রয়েছে। তাদের মধ্যে কিছু দল হচ্ছে ন্যাশনাল পার্টি, কিছু দল রয়েছে যেগুলো আঞ্চলিক দল। এই সমস্ত দলগুলো দুভাবে সরকার গঠন করতে পারে। যদি কোনো একটা দল সম্পূর্ণভাবে নিজের ক্ষমতায় 272টা আসন জয়লাভ করতে পারে, তাহলে সে একলাই সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে সরকার গঠন করতে পারবে। কিন্তু যদি 272টা আসন কোনোভাবে কোনো একটা রাজনৈতিক দল গঠন করতে না পারে, সেই জায়গাতে আছে আমাদের জোটের সিস্টেম। সেই ক্ষেত্রে কি হয়, একাধিক দল, সেটা ন্যাশনাল পার্টি হতে পারে, রিজিওনাল পার্টি হতে পারে, তারা একত্রিতভাবে একটা জোট গঠন করে সরকার চালায়। এবং জোট 3 রকমের হতে পারে। প্রথম হচ্ছে প্রাক নির্বাচন জোট, ইংরেজিতে যাকে প্রি ইলেকশন কোয়ালিশন বলা হয়। সেকেন্ড হচ্ছে সংসদীয় জোট, যাকে পার্লামেন্টারি কোয়ালিশন বলা হয়। এবং থার্ড হচ্ছে সরকারি জোট, যাকে ইংরেজিতে গভর্নমেন্টাল কোয়ালিশন বলা হয়। প্রাক নির্বাচন জোট নামের মধ্যেই রয়েছে, যদি ইলেকশনের আগেই
দুটো বা একাধিক দল একসাথে জোট তৈরি করে তাকে আমরা প্রাক নির্বাচন জোট বলতে পারি। যেমন 2024-এর ইলেকশনে যে এনডিএ জোট, সেটা আগে থেকেই স্থির ছিল যে এই সমস্ত রাজনৈতিক দলগুলো একসাথে আসবে, যদি তার মধ্যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা একা পেয়েও যায় তাহলেও এনডিএ একসাথে সরকার গঠন করবে। অন্যদিকে যে ইন্ডিয়া অ্যালায়েন্স ছিল, ইন্ডিয়া জোট, তারাও আগে থেকে জোট তৈরি করে নিয়েছিল যে আমরা যদি একসাথে 272টার যে ম্যাজিক ফিগার সেটা আমরা ক্রস করতে পারি তাহলে আমরা একসাথে জোট তৈরি করব। এই ধরনের জোট যেটা আগে থেকে তৈরি হয়ে থাকে সেটাকে প্রাক নির্বাচন জোট বলা হয়। সংসদীয় জোট বা পার্লামেন্টারি কোয়ালিশন হচ্ছে কি, যখন পার্লামেন্টের কোনো কাজের জন্য বা কোনো একটা বিল পাস করার জন্য কয়েকটা রাজনৈতিক দল একত্রিত হয় তখন তাকে পার্লামেন্টারি কোয়ালিশন বলা হয়। ফর এক্সাম্পল, কোনো একটা বিল সংসদে পার্লামেন্টে পাস করার প্রয়োজন হলো, সেই ক্ষেত্রে বিজেপি সেই বিলটা তুলেছে, অর্থাৎ বিজেপির সবাই সাপোর্ট করেছে, কিন্তু এমন কোন রাজনৈতিক দল সেখানে সাপোর্ট করলো সে হয়তো সরকারে নেই, মানে বর্তমান যে এনডিএ জোট তাদের মধ্যে নেই। ফর এক্সাম্পল, অন্য কোনো একটা দল টিএমসি, তারা যদি কোনো একটা বিল পার্লামেন্টে পাস করানোর জন্য এনডিএর সঙ্গে যায় তখন সেই ক্ষেত্রে যে সাময়িক যে জোটটা তৈরি হচ্ছে তাকে সংসদীয় জোট বলা হবে। 3 নম্বর হচ্ছে সরকারি জোট, অর্থাৎ সরকার গঠন করার জন্য যদি কোনো জোট তৈরি করতে হয় সেটাকে গভর্নমেন্টাল কোয়ালিশন বলা হয়। এই ব্যাপারটা বোঝার জন্য আমরা 2024-এর ইলেকশনেরই রেজাল্টকে নিচ্ছি, বাট একটু চেঞ্জ করে। যেমন বিজেপি এবারে কটা সিট পেয়েছে? 240টা। ধরে নাও যে বিজেপি এনডিএর পার্ট নয়, অর্থাৎ কোনো প্রাক নির্বাচন জোট হয়নি, বিজেপি একাই 240টা আসন পেয়েছে, কিন্তু 272টা আসন সে পেতে পারেনি। তাকে যদি সরকার গঠন করতে হয় তখন সেই অবস্থাতে যদি অন্যান্য দলের সাহায্য নিতে হয়, অন্যান্য দল এসে যদি অ্যাড হয়ে ফাইনালি একটা সরকার গঠন করে, সেটাকে বলা হয় যে সরকারি জোট বা গভর্নমেন্টাল কোয়ালিশন। এই ক্ষেত্রে গভর্নমেন্টাল কোয়ালিশন তখনই তৈরি করা হয় যদি কোনো প্রাক নির্বাচন জোট না থাকে, তা সত্ত্বেও কোনো রাজনৈতিক দল যে ম্যাজিক ফিগার না পায়, তাহলে সেই ক্ষেত্রে সরকারি জোট তৈরি হয়। যখন স্বাধীন হয় তখন ভারতের সব থেকে বড় রাজনৈতিক দল ছিল কংগ্রেস, এবং কংগ্রেসের মধ্যেই সমস্ত লিডাররা ছিলেন যারা এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। কিছু ছোট ছোট দল ছিল, বাট তারা এরম নয় যে তারা পুরোপুরি কংগ্রেসের বিরোধী পক্ষ হিসেবে কাজ করেছিল যখন ভারত স্বাধীন হয়। ইভেন অনেক নেতা ছিল কংগ্রেসের মধ্যে থেকে, তারা কংগ্রেসের বাইরে একটা ছোট দল তৈরি করেছিল সেই সময়তে, যাতে কংগ্রেসকে একটু চাপে রাখা যায় বা অন্যান্য রাজ্য স্তরে কিছু সুযোগ সুবিধা নেওয়া যায় ইত্যাদি। কিন্তু তারা কেউই কংগ্রেসের বাইরে ছিল না, এবং সেই সময় কংগ্রেস সব থেকে বড় রাজনৈতিক দল হিসেবে ভারত স্বাধীন হয় এবং জওহরলাল নেহরুর নেতৃত্বে প্রথম সরকার গঠন হয় ভারতে। কংগ্রেস তখন পূর্ণ বহুমতে ছিল এবং কোন রকম জোটের সেই সময় প্রয়োজন ছিল না, এবং এইরকম সিস্টেম 1952 থেকে চলে, কারণ 1952 প্রথম জেনারেল ইলেকশন ভোট হয় আমাদের দেশে, এবং 1977 অব্দি মোটামুটি এইরকমই সিস্টেম চলে। এর মধ্যে কি হয়, শুধু কংগ্রেসের মধ্যেই প্রধানমন্ত্রী চেঞ্জ হয়। জওহরলাল নেহরু যখন মারা যান 64 সালে, তারপর লাল বাহাদুর শাস্ত্রী হন, মাঝখানে গুলজারিলাল নন্দা হয়েছিলেন, অ্যাক্টিং ছিলেন। এইগুলো অ্যাক্টিং পিএম কি সেটাও আমি আলোচনা করেছি একটা আলাদা ভিডিওতে, দেখতে পারো। যাই হোক, লাল বাহাদুর শাস্ত্রী হন, তারপরে ইন্দিরা গান্ধী হন, 77 অব্দি এইভাবে চলে। ইন্দিরা গান্ধীর শাসনকালে একটা বড় ঘটনা ঘটে, যেটা হচ্ছে 1975-এ এমার্জেন্সি ঘোষণা করা হয়। যখন 1975-এ এমার্জেন্সি ঘোষণা করা হয় এবং সেটা চলে 1977 অব্দি। এই যে ঘটনাটা, এটা ভারতের রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে এবং এর ফলে একটা বড় পরিবর্তন আসে ভারতের রাজনীতিতে। 1977-এর ইলেকশন হচ্ছে প্রথম ইলেকশন যেখানে কংগ্রেস হেরে যায়, এবং কংগ্রেস হেরে যাওয়ার পরে ভারতের যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো ছিল তারা একত্রিত আসে, এবং কংগ্রেসের মধ্যে থেকে অনেক কংগ্রেসি লিডার তারাও বেরিয়ে যায় কংগ্রেস থেকে, এবং তারাও একটা একত্রিতভাবে পার্টি তৈরি করে যেটা জনতা পার্টি নামে পরিচিত। এই জনতা পার্টির সঙ্গে আজকের বিজেপির কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণভাবে আলাদা একটা রাজনৈতিক অস্তিত্ব, যারা একত্রিত হয়েছিল কেন? শুধুমাত্র ইন্দিরা গান্ধীর বিরোধিতা করার জন্য। এবং প্রথমবার এই সময়তে একটা কোলিশন গভর্নমেন্ট বা জোট সরকার দেখতে পাওয়া যায়। এই জনতা পার্টি তৈরি করার পেছনে রাম মনোহর লোহিয়া এবং জয়প্রকাশ নারায়ণ এদের বিশেষ ভূমিকা ছিল। এরা সক্ষম হয় সেই সময়কার যারা বিরোধী নেতা ছিল, কংগ্রেসের বিরোধী বা বলা যেতে পারে ইন্দিরা গান্ধীর বিরোধী, তাদের সবাইকে একত্রিত করতে পারে, জনতা পার্টি তৈরি হয়। চৌধুরী চরণ সিং এর ভারতীয় লোক দল, স্বতন্ত্র পার্টি, রাজনারায়ণ এবং জর্জ ফার্নান্ডিসের সোশ্যালিস্ট পার্টি অফ ইন্ডিয়া,
ভারতীয় জনসংঘ বিজেএস, এটাই অ্যাকচুয়ালি বিজেপির পূর্ব রূপ বলা যেতে পারে। এখান থেকেই বিজেপি তৈরি হবে পরবর্তীকালে। যাই হোক, ভারতীয় জনসংঘ এরা সবাই একত্রিতভাবে এই জনতা পার্টি তৈরি করে। তোমরা এখানে দেখতে পাবে যে কোন কোন দল একত্রিতভাবে জনতা পার্টি তৈরি করেছিল, এবং এই দল সম্মিলিতভাবে সবাই ঠিক করে যে মোরারজি দেশাইকে প্রধানমন্ত্রী বানানো হবে, এবং সেই মতো মোরারজি দেশাই সেই সময়ের খুব বড় একজন লিডার, কংগ্রেসের একজন লিডার ছিলেন, তো তিনি হয়ে যান প্রধানমন্ত্রী। কিন্তু এই সরকার কতদিন, বেশি দিন শাসন করতে পারেনি, 1977 থেকে 79 অব্দি, কারণ এটা একটা কোলিশন গভর্নমেন্ট ছিল, প্রত্যেকের আলাদা আলাদা বিচার ছিল, প্রত্যেকে একসাথে এসছে। তো 1979-এ সেই সময় ভারতীয় জনসংঘ এর যিনি লিডার ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি এর থেকে সমর্থন তুলে নেন। তখন এই জনতা দল কি করে, 1979-এরই মাঝামাঝি সময়তে মোরারজি দেশাইয়ের পরিবর্তে অন্য একজনকে প্রধানমন্ত্রী বানায়, যার নাম হচ্ছে চৌধুরী চরণ সিং। চৌধুরী চরণ সিং ছিলেন হচ্ছে জেডিএস এর লিডার। জেডিএস বলতে জনতা দল সেকুলার। কিন্তু এই সরকারও বেশি দিন চলে না, কারণ সেই সময় কংগ্রেস এটা কংগ্রেসের মধ্যে থেকেই আর একটা দল, তারা সমর্থন তুলে নেয়। সেই জন্য চৌধুরী চরণ সিংকে প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করতে হয় মোটামুটি 1980-তে। যদিও জনতা দল একাধিক বড় বড় কাজ করে, সেই সময়তে ইন্দিরা গান্ধী যে সমস্ত আইন নিয়ে এসেছিলেন, বলা যেতে পারে ইন্দিরা গান্ধী সমস্ত সংবিধানকেই বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই সমস্ত কিছু চেঞ্জ করে জনতা পার্টি আবার পুনরায় সমস্ত কিছু ঠিক করে, অনেক কিছু হয়। বাট সরকার বেশি দিন চলতে পারে না। সব মিলিয়ে এই জনতা দল মাত্র 3 বছর মতো শাসন করে। 1980-তে হয় হচ্ছে পুনরায় ইলেকশন, এবং ইন্দিরা গান্ধী এখানে জয়লাভ করে। পূর্ণ বহুমত নিয়ে কংগ্রেস সরকার গঠন করে। 1984-তে ইন্দিরা গান্ধী মারা যান। তারপরেও কংগ্রেসই সরকার গঠন করে। রাজীব গান্ধী সেই সময় প্রধানমন্ত্রী হন, এবং রাজীব গান্ধী 1989 অব্দি প্রধানমন্ত্রী ছিলেন। এই সময় এই সময় একটা দলই প্রধান ছিল, কংগ্রেস। 1979-তে রাজীব গান্ধী সরকারের আন্ডারে যিনি ডিফেন্স মিনিস্টার ছিলেন, অর্থাৎ ভিপি সিং একটা নতুন জোট গঠন করেন, যেটা ন্যাশনাল ফ্রন্ট নামে পরিচিত। বেসিক্যালি এই সময় হয়েছিল কি, রাজীব গান্ধী সরকারের উপরে বিভিন্ন করাপশনের কেস আসে, এবং সেইটার বিপক্ষে গিয়েই ভিপি সিং কি করেন, ন্যাশনাল ফ্রন্ট তৈরি করেন। এই ন্যাশনাল ফ্রন্ট এটার মধ্যে কারা ছিল, জনতা দল ছিল, যে আগের জনতা দল দেখে এসেছি, তাছাড়া অন্যান্য ছোট ছোট পার্টি ছিল, এবং এটা আমাদের থার্ড জোট সরকার। এই সরকারও বেশি দিন শাসন করতে পারে না, 1989 থেকে 1990 এর মধ্যেই সরকার পড়ে যায়। তারপরে 1990 থেকে 91 চন্দ্রশেখর হন প্রাইম মিনিস্টার, এবং এই সময় যে দলটা গঠন হয় সেটার নাম হচ্ছে জনতা দল সোশ্যালিস্ট বা সমাজবাদী জনতা পার্টি। এটাও একটা জোট সরকার ছিল, এবং এটাও খুব অল্প সময়ের জন্য শাসন করে, 90 থেকে 91, খুবই অল্প সময়। তো চতুর্থ যে জোট সরকার, এখনো অব্দি যে 4টে জোট সরকার দেখলাম, তারা কোনোটাই পুরো তাদের শাসনকাল শেষ করতে পারেনি। 1991 21শে মে রাজীব গান্ধী মারা যান, এবং এই সময়তে কংগ্রেস পুনরায় সরকার গঠন করতে সক্ষম হয়, পূর্ণ বহুমত পায়, এবং পিভি নরসিমহা রাও প্রধানমন্ত্রী হন। দক্ষিণ ভারত থেকে প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন পিভি নরসিমহা রাও। পিভি নরসিমহা রাওয়ের যে সরকার, এটা পুরোপুরি কংগ্রেসের সরকার ছিল, এটা কোনো জোট সরকার ছিল না, এবং 1996 অব্দি পিভি নরসিমহা রাও প্রধানমন্ত্রী থাকেন। এরপরে প্রধানমন্ত্রী হন অটল বিহারী বাজপেয়ী। মাত্র 16 দিনের জন্য তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং সেই সময়তেও একটা জোট সরকার তৈরি হয়েছিল, বাট মাত্র 16 দিনের জন্য সেই সরকার স্থায়ী হয়েছিল। এরপরে 1996-এ পুনরায় একটা জোট সরকার তৈরি হয়, এবং এইটার নাম হয় ইউনাইটেড ফ্রন্ট। এখানে ঠিক হয় যে প্রতি বছর একজন করে নতুন প্রাইম মিনিস্টার হবেন। সেই মতো প্রধানমন্ত্রী হন এইচ.ডি. দেবেগৌড়া, এবং তার পরের বছর 1997-এ আই.কে. গুজরাল, ইন্দ্র কুমার গুজরাল, এই সমস্ত পার্টি একসাথে মিলে ইউনাইটেড ফ্রন্ট তৈরি করেছিল। এর মধ্যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআইএমও ছিল, এবং জ্যোতি বসু, সেই সময় জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আহ্বান জানানো হয়, বাট জ্যোতি বসু প্রধানমন্ত্রী হননি। তো আলটিমেটলি এইচ.ডি. দেবেগৌড়া হয়ে যান প্রধানমন্ত্রী, এবং তারপরে ইন্দ্র কুমার গুজরাল। মোটামুটি 2 বছর এই সরকার কাজ করে। তো ভারতের পঞ্চম যে জোট সরকার, সেটাও এক কথাতে অসফল বলা যেতে পারে, কারণ সম্পূর্ণ টার্ম তারা শেষ করতে পারেনি, এবং সেই সময়তে খুব বেশি যে ডেভেলপমেন্ট বা কিছু হয়েছে এরকম কিছু হয়নি। এরপরে পুনরায় অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হন, এবং এই সময়তে নতুন যে জোট তৈরি হয় তার নাম হচ্ছে এনডিএ। এই সময় থেকেই এনডিএ জোট অস্তিত্ব লাভ করে, এবং এই সময় থেকেই যে সমস্ত দলগুলো এনডিএ এর সঙ্গে যুক্ত ছিল তাদের অধিকাংশ থেকে গেছে, সবাই থাকেনি, বাট এখনো পর্যন্ত যারা এনডিএ এর যারা মেম্বার, তাদের মধ্যে অনেকেই এই সময় থেকেই জোটে ছিল। এখানে তোমরা লিস্টে দেখতে পারবে যে কারা সেই সময়তে এনডিএ এর মধ্যে ছিল। তার মধ্যে শিবসেনা ছিল, আজকের যে টিডিপি, তেলেগু দেশম পার্টি, যার উপর নির্ভর করে 2024-এও মোদী গভর্নমেন্ট তৈরি হতে চলেছে, সেই টিডিপি সেই সময় থেকে মেম্বার ছিল। জেডিইউ অর্থাৎ জনতা দল ইউনাইটেড, নীতিশ কুমারের যে পার্টি আজকের, সেই জনতা দলও সেই সময় থেকেই এনডিএ এর মেম্বার ছিল। 1997 থেকে 1998 প্রথমে অটল বিহারী বাজপেয়ী
এই এনডিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন 1998-তে AIADMK, অর্থাৎ জয়ললিতার পার্টি। তো তিনি সমর্থন তুলে নেন এবং এই সময় এনডিএ গভর্নমেন্ট মাত্র একটা ভোটে হেরে যায় এবং সরকার পড়ে যায়। 1999-এ পুনরায় ইলেকশন হয়, এবার এই ইলেকশনেও এনডিএ জয়লাভ করে এবং অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হন এবং এই মন্ত্রিত্বেই মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হয়েছিলেন 1999 সালে। অর্থাৎ সেই সময় মমতা ব্যানার্জি এই এনডিএ গভর্নমেন্টের সঙ্গে ছিলেন। এনডিএ গভর্নমেন্ট এই সময় 1999 থেকে 2004 অব্দি 5 বছর টার্ম কমপ্লিট করে। অটল বিহারী বাজপেয়ী 5 বছরের জন্য প্রধানমন্ত্রী থাকেন এবং প্রথম কোয়ালিশন গভর্নমেন্ট, প্রথম জোট সরকার যেটা সম্পূর্ণভাবে তার টার্ম শেষ করে। এবং শুধু তাই নয়, এই সময় বড় বড় বিভিন্ন কাজও হয়। বাই দ্য ওয়ে, এই সময়ও বিজেপির কাছে একলা দল হিসেবে সম্পূর্ণ বহুমত ছিল না, ম্যাজিক নাম্বার ছিল না, কিন্তু এনডিএ এর কাছে ছিল এবং এনডিএ সম্পূর্ণ কমপ্লিট করে। প্রচুর বড় বড় কাজ হয় এই সময়, জানো যে নিউক্লিয়ার টেস্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট সমস্ত কিছু হয় এই সরকারের আন্ডারে। তো বেসিক্যালি এখান থেকে একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে জোট সরকারও সফল হতে পারে যদি সেই জোট সরকার সঠিকভাবে চালানো যায়। এবং অটল বিহারী বাজপেয়ী এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি অন্যান্য বিরোধী নেতাদের একত্রিত আনতে পেরেছিলেন, একসাথে নিয়ে কাজ করতে পেরেছিলেন। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই এনডিএ গভর্নমেন্ট সম্পূর্ণভাবে সফল একটা সরকার ছিল। 2004-এর ইলেকশনে তৈরি হয় কংগ্রেসের নেতৃত্বে একটা জোট, যেটা ইউপিএ নামে পরিচিত, ফুল ফর্ম ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। বাট এই ইউপিএ যে গভর্নমেন্ট, সেটাও একটা কোলিশন গভর্নমেন্ট, জোট সরকার ছিল, কারণ এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইউপিএ সম্পূর্ণ পূর্ণ বহুমত পেতে পারেনি। 145টা সিট পেয়েছিল, যেখানে বিজেপি 138টা সিট পেয়েছিল। কিন্তু ইউপিএ এর আন্ডারে যে সমস্ত পার্টিরা ছিল, জোটবদ্ধ ছিল, তারা সকলে মিলে পূর্ণ বহুমত পেতে যে সংখ্যাটা লাগে, অর্থাৎ 272, সেটা পার করে যেতে পেরেছিল। তো সেই জন্য এই সময় ইউপিএ সরকার তৈরি হয়, মনমোহন সিং হয়ে যান প্রধানমন্ত্রী এবং তারপরের বছর 2000 মানে তারপরের ইলেকশন 2009-তেও ইউপিএ 2 গভর্নমেন্ট স্থাপন হয়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, 145টা সিট নিয়ে তৈরি হয়। এবং এই ইউপিএ গভর্নমেন্টও একটা সাকসেসফুল জোট গভর্নমেন্ট, কারণ 2004 থেকে 2009 এই যে 5 বছরের টার্ম তারা কমপ্লিট করে। এবং সেকেন্ড যে টার্ম 2009, এই সময়ও কংগ্রেসের কাছে একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না। সেই সময় কংগ্রেস পেয়েছিল 206 সিট এবং বিজেপি সেই সময় লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে 116টা সিট পায়। তো এগেন ইউপিএ গভর্নমেন্ট তৈরি হয় এবং এখানেও ইউপিএ 2 যে গভর্নমেন্ট, সেটা সাকসেসফুল 5 বছর যে টার্ম সেটা কমপ্লিট করে। ইউপিএ এর আন্ডারে যে সমস্ত দলগুলো ছিল, সেই সময় টোটাল 12টা দল মিলে ইউপিএ গঠন করে। এটা 2004 সালের লোকসভার ইলেকশন, আর এটা 2009 সালের লোকসভা ইলেকশনে যে সমস্ত দলগুলো একসাথে ছিল সেটার একটা লিস্ট। 2009-এর যে ইউপিএ জোট, সেখানে তৃণমূলও একটা পার্ট ছিল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 19টা সিট নিয়ে ইউপিএ সরকারেরই একটা পার্ট ছিল। তো এখানে বলা যায় যে পরপর 3টে জোট সরকার সফলভাবে 5 বছরের টার্ম কমপ্লিট করে। এনডিএ গভর্নমেন্ট 1999-তে, তারপরে ইউপিএ 2004-এ এবং 2009-তে এগেন ইউপিএ 2। এরপরে আসে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতার দিন 2014 সালে। যদিও এনডিএ গভর্নমেন্টের হয়ে বিজেপি লড়েছিল, মানে এনডিএ গভর্নমেন্টকে নিয়ে বিজেপি লড়েছিল, কিন্তু বিজেপি এখানে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এই ইলেকশনে বিজেপি একাই 282টা সিট পেয়েছিল, যেখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মাত্র 44টা সিট পায়। যদিও বিজেপির কাছে ক্ষমতা ছিল যে তারা একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে পারে, তা সত্ত্বেও তারা এনডিএ এর সাথে থাকার সিদ্ধান্ত নেয় এবং এনডিএ এখানে একটা গুরুত্বপূর্ণ, মানে বাকি যে দলগুলো তারাও গুরুত্বপূর্ণ শরিক ছিল। 2019 সালের যে ইলেকশন, সেটাতেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়। বিজেপি এখানে সমস্ত মার্জিন ক্রস করে যায়, 303টে সিট একাই পায়। অন্যদিকে কংগ্রেস 52টা সিট পায় এবং অন্যান্য যে দল তারা ছিল। বিজেপির সামনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করার ক্ষমতা থাকলেও তারা এনডিএ এর সাথে যায়, সবাই একত্রিতভাবে এনডিএ জোট হিসেবে সরকার গঠন করে। কিন্তু 2024-এর ইলেকশন আবার সমস্ত হিসেব চেঞ্জ করে দিচ্ছে। বিজেপি পাচ্ছে 240টা সিট, রিসেন্টলি পেয়েছে জানো, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 99টা সিট। যদিও বিজেপি এখন সিঙ্গেল লার্জেস্ট পার্টি, কিন্তু যে 272টা সিট দরকার একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য, সেই সিট বিজেপির কাছে বর্তমানে নেই। তো সেই কারণেই আবার ভারতে জোটের যে রাজনীতি সেটা ফিরে এসছে। এই পুরো ভিডিও ডিসকাস করার পর মেন যে টপিক ছিল, কয়েকটা কোয়েশ্চেন যেটা উঠছে, যে প্রথম, জোট সরকার কি সম্পূর্ণ টার্ম শেষ করতে পারে, বা যেটা বলা হচ্ছে যে জোট সরকার খুব বেশি দিন অব্দি স্থায়ী থাকতে পারে না। এটা দেখলাম যে নাও হতে পারে, যদি জোট ঠিকঠাক হয় এবং লিডার যদি ঠিকঠাক হয়, সেই ক্ষেত্রে হতে পারে যে পুরো 5 বছরের টার্ম কমপ্লিট করতেই পারে, যেটা আমরা অটল বিহারী বাজপেয়ীর ক্ষেত্রে এনডিএ দেখেছিলাম, বা মনমোহন সিং এর সময়
ইউপিএ দেখেছিলাম, এগুলো সবই জোট সরকার ছিল, বাট তারা পুরো টার্ম কমপ্লিট করতে পারছে। তো এক্ষেত্রে নতুন যে সরকার গঠন হচ্ছে তারা যদি প্রপার সমস্ত দলকে নিয়ে একত্রিতভাবে চলতে পারে তাহলে অবশ্যই 5 বছরের টার্ম কমপ্লিট করতে পারে। সেকেন্ড যে কোয়েশ্চেন এখানে উঠে আসে সেটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট বা অন্যান্য ক্ষেত্রে ডেভেলপমেন্ট, তার উপর কি প্রভাব পড়ে। অবশ্যই জোট সরকারের একটা নেগেটিভ প্রভাব রয়েছে, একটা নয় অনেকগুলো নেগেটিভ প্রভাব রয়েছে। প্রথম নেগেটিভ প্রভাব হচ্ছে যেহেতু এখানে অনেকগুলো দল মিলে একত্রিতভাবে জোট গঠন করে এবং যেহেতু সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা থাকে না, যদিও এখানে আমরা দেখছি 2014 বা 2019-এর ক্ষেত্রে জোট সরকার গঠন হলেও বিজেপির কাছে একক সংখ্যাগরিষ্ঠতা ছিল, সেই জন্য অন্যান্য দল কি বলছে সেটা বিজেপির বেশি মাথা ব্যথার কারণ হতো না। বিজেপি যদি কোনো ডিসিশন নিত তারা নিজেরা সেটা নিতে পারতো, তার কারণ তাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে, এই ভয়টা সবসময় থাকতো না যে সরকার পড়ে যেতে পারে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি সেখানে এইরকম একটা ভয় রয়েছে। এখানে অন্যান্য যে শরিক পার্টিগুলো রয়েছে তাদেরও ডিম্যান্ড থাকে, প্রত্যেকের যে আইডিওলজি চিন্তা ভাবনা সেটা একরকম নাও হতে পারে, সেই ক্ষেত্রে ডেভেলপমেন্টে বাধা হতে পারে এবং অনেককে খুশি করার জন্য যে বিভিন্ন পদক্ষেপ নিতে হয় সেই ক্ষেত্রে ক্ষতি হতে পারে। হয়তো যে আগের ডিসিশন মেকিং পাওয়ারটা ছিল বিজেপি সেটা থাকবে না, এবং তারা যদি কিছু একটা চেঞ্জ আনতে চায়, কোনো বড় চেঞ্জ, যেমন আমরা দেখতে পাই আর্টিকেল 370-র মতো বড় চেঞ্জ যেটা এতদিন অব্দি কোনোদিন করা সম্ভব হয়নি, বা সেগুলো নাও নেওয়া যেতে পারে বা নিতে সেটা কোনো ডিসিশন নিতে দেরি হতে পারে। আবার এর একটা পজিটিভ দিকও রয়েছে যে অনেক ক্ষেত্রে বলা হয় যদি কোনো একটা দলের কাছে সম্পূর্ণ পাওয়ার থাকে বা তারা যদি একক সংখ্যাগরিষ্ঠ হয় সেই ক্ষেত্রে তারা যেরকম চাইছে সেরকম করতে পারে। কিন্তু ভারতের যে সাংবিধানিক কাঠামো সেই অনুযায়ী যদি অনেকে মিলে ডিসিশন নিয়ে প্রপার একটা, যেটা হতেই পারে যে বিজেপির ক্ষেত্রে তারা একা ডিসিশন নিচ্ছে যেটা সেটা ভুল হতেও পারে, সেই ক্ষেত্রে যদি অনেকের ডিসিশন থাকে সেই রকম নাও হতে পারে। এবং তার সাথে সাথে যে স্ট্রং অপোজিশন থাকা সবসময় একটা প্রয়োজনীয় জিনিস যে কোনো জায়গাতে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই সময়তে একটা স্ট্রং অপোজিশনও রয়েছে। তো আগামী 5 বছর আমাদের সামনে বিভিন্ন প্রশ্ন উঠে আসবে এবং 5 বছর পরে আমরা আলটিমেটলি রিভিউ করতে পারবো যে মোদি 3.0 আদৌ সফল নাকি ব্যর্থ। এখানে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দেব না, তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে তোমাদের ওপিনিয়ন কি এই ক্ষেত্রে, যে একটা জোট সরকার ভালো নাকি সিঙ্গেল লার্জেস্ট পার্টি বা একজনের হাতে ক্ষমতা থাকা ভালো। তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাতে পারো। সেই সাথে সাথে তোমরা অন্যান্য ভিডিও এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, এবং যারা দেখোনি এই প্লেলিস্ট গুলো ভিজিট করতে পারো, ডেসক্রিপশনে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে খুঁজে পেতে সুবিধা হবে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, অনেকেই সাবস্ক্রাইব করোনি। সাবস্ক্রাইব করলে তোমরা আমি যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওর পিডিএফ সমস্ত কিছু পাবে টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। যদি তোমাদের কিছু বলার থাকে, মেসেজ করার থাকে, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম গ্রুপে আমাকে মেসেজ করতে পারো, প্রত্যেকটা লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।